আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি। এর আগে আমরা লেসন 1টা দেখেছিলাম, তাই না? এর আগের ক্লাসে আমরা লেসন 2 শুরু করেছিলাম, বাট শেষ করতে পারিনি। আর তোমাদের লেসন 2 এর পর লেসন 3 যেটা আছে, ওটার ভিডিওটাও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম। যারা দেখছো তো ভালো, আর যদি কেউ না দেখে থাকো তাও সমস্যা নেই। আজকে আমরা লেসন 3 পর্যন্তই যাব। ওকে, তো আমি লাস্ট ক্লাসে অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে কি আলোচনা করেছিলাম? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি আমাদের প্রথম লেসনে যেটা ছিল তারপর থেকে শুরু করতেছি। সেকেন্ড লেসন, আমরা প্রথম লেসনে দেখেছি যে লিনিয়ার সিস্টেম কাকে বলে এবং বিভিন্ন লিনিয়ার সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এরপর আমি বলেছিলাম যে লিনিয়ার সিস্টেমে যে ভেরিয়েবল গুলো থাকে তার আরেকটা নাম হচ্ছে আননোনস। তো আননোন বা ভেরিয়েবল এই কথার মানে হচ্ছে, আননোন কথার অর্থ হচ্ছে যেটা জানা নাই, যে ভেরিয়েবল গুলো বলা হয়। তো এই ভেরিয়েবল গুলোর মান নির্ণয় করা বা সলিউশন নির্ণয় করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। বা আমরা যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সিস্টেম যদি দেখি, সিস্টেমের উদ্দেশ্যই থাকে আননোনকে নোন করা বা চেষ্টা করা। তো সেই জন্য আমরা বলেছি, আমরা আগে যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সলিউশন করতাম, হয়তো বা একটা দুটা ইকুয়েশন থাকলে সিস্টেম যদি গঠিত ইকুয়েশন নিয়ে সেগুলো সলভ করার পদ্ধতি আমরা জানি সবাই কম বেশি। বাট এখন আমরা যে পদ্ধতিটা দেখব বা যে অপারেশনটা দেখব, সেটার নাম হচ্ছে এলিমেন্টারি অপারেশন। এই অপারেশনের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো লিনিয়ার সিস্টেম, সেটা 5টা ইকুয়েশন হতে পারে, 2টা ইকুয়েশন হতে পারে, 10টা ইকুয়েশন হতে পারে, সেখানে 10টা ভেরিয়েবল হতে পারে, 4টা ভেরিয়েবল, 6টা ভেরিয়েবল, এরকম যত ভেরিয়েবল থাকুক বা যত ইকুয়েশন থাকুক, সবগুলোই আমরা চাইলে খুব ইজিলি বা মানে টেকনিক্যাল ইজিলি বলতে গেলে এখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে খুব একটা সুন্দর প্রসেসের মাধ্যমে করতে পারবো। তো সেই প্রসেসটার নাম হচ্ছে যে এলিমেন্টারি অপারেশন। এলিমেন্টারি অপারেশন যেটা হচ্ছে, এলিমেন্টারি অপারেশন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন, আর একটা হচ্ছে এলিমেন্টারি কলাম অপারেশন। তো এলিমেন্টারি অপারেশন সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করব, কিন্তু রো এবং কলম এই দুটো সম্পর্কে তোমরা একটু হলেও জানো, কারণ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলতে গেলে যে জিনিসটা বোঝায় সুবিন্যস্ত যে বিন্যাস, সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। আয়তকার সুবিন্যস্ত বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। তো এই বিন্যাসের মাধ্যমে, সুবিন্যস্ত বিন্যাসের মাধ্যমে যে কোনো কঠিন সমস্যাকে একটা মানে ছক আকারে বা একটা সুন্দর মানে আয়তের মধ্যে নিয়ে আসে, আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে এসে সলভ করা যায়। যার জন্য বর্তমানে তোমরা যে কোনো সফটওয়্যার দেখবা বা যে কোনো ওয়েবসাইট দেখবা, তারা কি মানে যে কোনো মানে যে প্যাকেট ডাটা গুলো আছে বা প্যাকেট সফটওয়্যার গুলো আছে, তারা কিন্তু ম্যাট্রিক্সের উপর ভিত্তি করেই মানে প্রোগ্রামকে করে। কারণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে রো এবং কলম এই দুইটা অংশে বিভক্ত হওয়ার মাধ্যমে খুব সুবিন্যস্ত ভাবে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা যায়। তো যে কোনো সফটওয়্যার বা যে কোনো মানে ডাটা অ্যানালাইসিস ব্যাপার যেগুলো থাকে বা সিস্টেম থাকে, সেগুলোকে সলভ করার জন্য আমাদের সাধারণত ম্যাট্রিক্সের হেল্প নিতে হয়। যেমন আমরা এক্সেল শিট হিসেবে ব্যবহার করি, যে রো এবং কলমে থাকে ওখানে। তারপর আমরা যে কোনো ডাটা যে কোনো ডাটা সায়েন্সের যে কোনো যে ব্যাপারগুলো আছে সেগুলোতেও দেখবো ম্যাট্রিক্স নিয়ে কাজ করা হয়। অথবা প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার মধ্যে ম্যাটল্যাব অনেক ইম্পর্টেন্ট আছে। ম্যাটল্যাব যদি কেউ কাজ করে থাকো দেখবা সেখানেও ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে কাজ করা হয়, বা যে কোনো বর্তমান যুগে ম্যাট্রিক্সটাকে খুব ব্যবহার করে কাজ করা হয়। তো আমরা এই ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে, আমরা আসলে তো কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতেছি না, আমরা দেখবো যে আমরা কিভাবে সলভ করতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে। তো প্রথমে ম্যাট্রিক্স সম্পর্কে জানার আগে আমার ম্যাট্রিক্স তো আমরা জানি, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা লেসন 5-এ আবার জানবো, 5-6 এর দিকে আবার লেসন ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। তো বেসিক কথা বললাম যে ম্যাট্রিক্সে দুইটা জিনিস থাকে, রো এবং কলম। তো এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তো এই যে অংশগুলোকে, এটাকে বলা হয় রো। এই এক ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এইভাবে যদি আরো রো থাকে থার্ড রো, ফোর্থ রো। আর এই দিকের অংশগুলোকে বলা হয় কলাম। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম,
থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ কলাম, এভাবে রো এবং কলমের মাধ্যমে ম্যাট্রিক্সকে এবং দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তাকার ক্ষেত্র। এই যে এটাকে যদি এখানে যোগ করে দিই, নিচেরটা যদি যোগ করে দিই, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো আসলে ম্যাট্রিক্সটা হলো এরকম আয়তক্ষেত্র, বা আমাদের যে কম্পিউটারে এই মনিটরটা দেখতেছি এটাও তো একটা আয়তক্ষেত্র। এরকম সব কিছু জিনিসকেই বর্তমানে আয়তাক্ষেত্রের মাধ্যমে আটকায়া করাটাই টেবিল। যে কোনো টেবিলকে যদি খেয়াল করো দেখবা আয়তাকার থাকে, সেখানে রো এবং কলম থাকে। এই দুটো জিনিস নিয়েই ম্যাট্রিক্সের যেমন ভিত্তি, তেমনি বর্তমানে যত অ্যানালাইসিস হয় বা যত কিছু হয় সবই ম্যাট্রিক্সের সহায়তায়, বা এটার মূল ভিত্তি থাকে ম্যাট্রিক্সই। তো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেখানে আমরা আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সে পরিণত করব। তো এখানে আমাদের ব্যাপারটা এমন ভাবে সাজাইতে হবে, একটা নির্দিষ্ট ইয়ে আছে যে আমাদের দেখতে হবে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো, এবং সমান সমানের পরে যে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে, এই দুইটাকে একসাথে পার্টিশন করে যদি একসাথে নেওয়া হয়, তাহলে নতুন যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড মানে হচ্ছে যে সংযোজিত ম্যাট্রিক্স বা সংযোজন করা হয়। তো এখানে সংযোজন কোনটা করা হইতেছে, এখানে সংযোজন স্যার একটু হচ্ছে, আবার বলেন স্যার। হ্যাঁ বলতেছি, আমাদের সিস্টেম অফ যে লিনিয়ার ইকুয়েশন আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে একটা ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে হবে। তো সেই ম্যাট্রিক্সে রূপান্তরিত করার যে পদ্ধতি বা নিয়ম, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড কথার মানে হচ্ছে যে সংযোজিত হবে। তো এখানে কোন জিনিসটা সংযোজিত হবে সেটা আমাদের জানতে হবে। তো আমাদের এখানে তিনটা জিনিস আছে বা তিন ধরনের ম্যাট্রিক্স এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। প্রথমেই আমরা বলতে পারি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার মানে যে ভ্যারিয়েবল গুলো আছে, ভ্যারিয়েবলের সাথে যে সংখ্যাগুলো থাকবে, যেমন a11 আছে x1 এর সাথে প্রথমটায়, তারপর a21 আছে, এটা হচ্ছে x1 এর সাথে। এই x1 বরাবর দেখো প্রত্যেকটার সাথেই একটা না একটা কোএফিসিয়েন্ট আছে বা সহগ আছে। তো এই সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স এখানে সাথে সাথে গুণাকারে লেখা যায়, সেটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল গুলো নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স হয়, সেটাকে বলা হয় ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। ইকুয়ালের পরে দেখো b1 b2 ডট ডট bm আছে, তার মানে প্রত্যেকটা ইকুয়ালের পরেই একটা মানে নাম্বার আছে। এখানে বি দ্বারা তো কনস্ট্যান্ট বোঝাচ্ছে, সাধারণত b1 b2 এগুলো তো থাকবে না, এরকম থাকবে 1 2 -4 এরকম থাকবে। তো এই যে একটা সমান সমানের পরের যে অংশটা আছে, এটা নিয়ে একটা ম্যাট্রিক্স হয়, সেটাকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্সের থেকে শুধুমাত্র কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং তার সাথে পার্টিশন করে, পার্টিশন মানে হচ্ছে একসাথে নিয়ে আসবে, মানে বলা হয় না একই রুমে পার্টিশন করে দুইটা ক্লাস হচ্ছে, তার মানে কি রুম একটাই, তার সাথে মানে একটা রুমে দুইটা ক্লাস হচ্ছে, মানে রুম কিন্তু একটাই, কিন্তু দুই ধরনের জিনিস হচ্ছে, তাই না? এক জায়গায় হয়তো বা ক্লাস ফার্স্ট ইয়ারে ক্লাস হচ্ছে, আরেক জায়গায় ফোর্থ ইয়ারে ক্লাস হচ্ছে, কিন্তু রুম কিন্তু একটাই, তারা পাশাপাশি অবস্থান করতেছে। তো পাশাপাশি অবস্থান কে কে করবে এখানে সেটা রাখতে হবে। যে আমরা যে বললাম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে তার সাথে পার্টিশন করব আমরা এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আছে, এই দুইটাকে পার্টিশন করে একই জায়গায় নিয়ে আসাটাকে যে নতুন একটা ম্যাট্রিক্স হবে সেটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো এই সিস্টেমটা যদি খেয়াল করি, এইখান থেকে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হলো এটা, দেখো এখানে a11 a21 ডট 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 am1, তারপরে এখানে যেমন a12 a22 এগুলো আছে, সবগুলো এইভাবে নিলাম। তার সাথে এখানে একটা চিহ্ন, এখানে হয়তো এখানে পার্টিশনের একটা দাগও অনেকে দেয়, তোমরা চাইলে এটা দিতেও পারো, যেমন এখানে একটা লম্বা দাগ মানে পারপেন্ডিকুলার দাগ দিতে পারো, কেউ হয়তো বা দেয় অথবা না দিলেও হয়, কারণ যেহেতু পার্টিশন করা হয়ে গেছে একই রুম, সেটা আমার পার্টিশন দেখানো যা মনে মনে রাখাও সেই একই জিনিস। তো সাথে পার্টিশন করে কি আসছে b1 b2 ডট 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 bm, তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর এই সাথে যে এই ম্যাট্রিক্সটা অ্যাড হইছে বা পার্টিশন হইছে তাকে বলতেছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই দুই ধরনের ম্যাট্রিক্সের পার্টিশন করে বা অগমেন্ট করে যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমি এরপরের এক্সাম্পলটা বাস্তব এক্সাম্পল একটা আছে সেটা দিয়ে আমি ফাইনালি ক্লিয়ার করে দিই। আমি দেখো মনে করো আমাদের তো জি এরকম, স্যার। হ্যাঁ আমাদের এরকম তো কোনো সিস্টেম থাকবে না, তাই না? a11 x1 এরকম সাধারণত থাকে না, আমার a1 এর জায়গায় কিছু একটা থাকবে। যেমন এইখানে খেয়াল করো, এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এখানে কেউ বলতে পারবা এটা কয়টা মানে এটা ডাইমেনশন কত? এই যে সিস্টেমটা দেওয়া হয়েছে এটা ডাইমেনশন কত কেউ বলতে পারবা? আমি যে এই সিস্টেমটা দেখাচ্ছি, আবার একটু বলো। 3/3 স্যার।
না না, আমি বলছি ডাইমেনশনের ব্যাপার। ডাইমেনশনটা হচ্ছে যেমন আমরা বলি না ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন বা ওয়ান ডাইমেনশনাল সিস্টেম, টু ডাইমেনশনাল সিস্টেম, থ্রি ডাইমেনশনাল সিস্টেম, যেমন 2D 3D 4D, এই যে ব্যাপারগুলো বলি সেটা তো আমাদের জানা আছে সবার। হ্যাঁ, তো এটা হবে থ্রি ডাইমেনশনাল। কারণ ডাইমেনশনটা আমি প্রথমেই বলেছিলাম যে যখন আলোচনা করেছিলাম যে ডাইমেনশন হবে, দেখতে হবে আমার ভেরিয়েবল কয়টা আছে, আমার যে কয়টা ভেরিয়েবল থাকবে আমার ডাইমেনশনও তত হবে। তো এখানে দেখো আমি বলেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হতে হলে দুইটা কন্ডিশন থাকতে হবে, একটা হচ্ছে একের অধিক লিনিয়ার ইকুয়েশন, আর লিনিয়ার যে ইকুয়েশন গুলো থাকবে তাদের সমজাতীয় ভেরিয়েবল থাকবে। তো খেয়াল করে দেখো এখানে সমজাতীয় ভেরিয়েবলই প্রত্যেকটা ইকুয়েশনের আছে, x1 x2 x3 x1 x2 x3 x1 x2 x3। তাহলে আমরা বলবো কি এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর এটা কত ডাইমেনশনাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? থ্রি ডাইমেনশনাল। তো এরকম যদি এখানে আমরা 4 ডাইমেনশনাল পাবো, 5 ডাইমেনশনাল পাবো, এরকম ডাইমেনশন বৃদ্ধি করা সিস্টেম পাবো। যতগুলো ভেরিয়েবল হবে আমার ডাইমেনশনও তত হবে। তো আমরা ডাইমেনশনটা তো আগের ক্লাসে বলেছিলাম। এবার আমরা এখান থেকে এতক্ষণ যেটা আলোচনা করলাম অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে করব সেখানে আমাদের যেতে হবে। তো এখানে আমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লেখা, তার সাথে পার্টিশন করে ইকুয়ালের পরে যেগুলো আছে পজিশন ওয়াইজ বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো দেখতে হবে প্রথম x1 এর সাথে কি আছে, কিছু নাই, দ্যাট মিন্স 1 আছে, তাহলে 1। এবার x2 এর সাথে কি আছে, 1 আছে। x3 এর সাথে আছে কি 2, 2 লিখে দিলাম। আর সাথে একটা বলেছি পার্টিশন করে লিখতে হবে ইকুয়ালের পরেরটা, তো নান লিখে দিলাম। এরপরে আছে 2, 4 এবং -3। খেয়াল করবা যেগুলো প্লাস আছে আমাদের সূত্রে কিন্তু এখানে প্লাসের ব্যাপারটা আছে। যদি কোনোটায় মাইনাস থাকে সেখানে কিন্তু অবশ্যই মাইনাসটা লিখতে হবে, তা নাহলে কিন্তু ম্যাথ পুরোটা ভুল হয়ে যাবে। কারণ একটু ভুল মানে অনেক ভুল এখানে, কারণ সিস্টেমটা অনেক মানে শুরুতেই যদি একটু ভুল হয়ে যায় দেখা যাবে যে একটু ভুলের জন্য, একটু যোগ বিয়োগের ভুলের জন্য পুরো সিস্টেমের কোনো কিছুই মিল নেই, থাকবে না, হবে না। তো যাই হোক এখানে -3 আছে লিখতে হবে, তারপর 1 আছে 1 লিখতে হবে, তারপর 3 আছে, 6 আছে, -5 আছে, 0 আছে, সবগুলো লিখতে হবে। তো এইভাবে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা কিতে চলে গেলাম, ম্যাট্রিক্সে চলে গেলাম, তাই না? তাহলে আমাদের জিনিসগুলো কি, এখানে দেখো এগুলো সলভ করতে হলে তো অনেক যোগ বিয়োগ টিয়োগ করা লাগতো, কিন্তু এখন কিন্তু একটা কোনো কিছুই নাই, শুধু কিন্তু কয়েকটা সংখ্যা আছে, ম্যাট্রিক্স আছে। তো এই ম্যাট্রিক্সকে আমরা মানে আমরা যে এলিমেন্টারি অপারেশন করব সেই এলিমেন্টারি অপারেশন করার মাধ্যমে ম্যাট্রিক্সটাকে দেখবো যে কি আমরা সহজেই সলভ করতে পারবো। তো আমাদের এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা যে অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে আসলো বা অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে পারবো কিনা, আমরা এটুক ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এবার জানলাম যে অগমেন্টেড ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। তো আমাদের মেইন উদ্দেশ্য তো কিন্তু আমি প্রথম ক্লাসেই বলেছি, সেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি এখানে x1 x2 x3 মান বের করা, এছাড়া তো আমার কোনো অন্য উদ্দেশ্য নাই। কারণ এই জিনিসটা দেখলেই আমার বুঝতে হবে যে এখানে ভেরিয়েবল কোনটা, এই তিনটা ভেরিয়েবল। তো আমার মাথায় সবসময় এটাই কাজ করবে যে এই তিনটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কারণ ভেরিয়েবল মানেই হচ্ছে আননোন। তো আননোনকে নোন করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। তো এখন আমরা এলিমেন্টারি অপারেশন সম্পর্কে জানবো। আমি বলেছি এলিমেন্টারি অপারেশন দুই ধরনের হয়, এলিমেন্টারি রো অপারেশন এবং এলিমেন্টারি কলাম অপারেশন। তো আমরা দুইটার থেকে একটাকে কনসিডার করব, যেহেতু আমরা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের রো অপারেশন নিয়ে কাজ করলেই বেটার হবে। কারণ দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, এই প্রথম যে রোটা আছে এই প্রথম রোটাই কি নির্দেশ করতেছে কাকে, ফার্স্ট ইকুয়েশনকে, তাই না? তো আমরা দেখতে পেলাম যে ফার্স্ট রো যেটা আছে সেটা নির্দেশ করতেছে ফার্স্ট ইকুয়েশনকে, তাহলে আমাদের রো অপারেশন করলেই বেটার হবে। কেউ যদি মনে করে না আমি রো কে কনসিডার করব না, কলামকে কনসিডার করে করব, ওকে করা যাবে, সমস্যা নাই, কিন্তু আমরা ফোকাস করব রো অপারেশনকে নিয়ে। এবং প্রত্যেকটা কাজ যতক্ষণ আমরা মিড টার্ম পর্যন্ত আছে এই রো অপারেশন আমাদের করতেই হবে, করতে থাকতে হবে বিভিন্ন ভাবে বা বিভিন্ন মাধ্যমে, হয়তোবা ম্যাট্রিক্সের জন্য, কখনো কখনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা ভিত্তি নিয়ে আগাচ্ছি, সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন, নট এলিমেন্টারি কলাম অপারেশন। আমাদের কনসিডারেশনে সবসময় রো মাথায় থাকবে। তো দেখো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, থার্ড কলাম এন্ড ফোর্থ কলাম। যাই হোক এটা আমার দেখানোর ব্যাপার না, আমাদের কনসিডারেশনে থাকবে এলিমেন্টারি রো অপারেশন, দ্যাট মিন্স আমরা রো ওয়াইজ দেখবো। যাই হোক আমরা প্রসিডিউরটা দেখবো। প্রসিডিউরটা এখানে মানে ইংলিশে লেখা আছে,
তো ওইটা আমরা দেখবো না, আমরা জাস্ট একটা ম্যাথ থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব, আমরা ম্যাথ থেকেই ক্লিয়ার করব পুরো জিনিসটা। এবং প্রত্যেকটা ব্যাপারই একটু খেয়াল রাখতে হবে, কারণ এই যে আজকে এলিমেন্টারি রো অপারেশনটা তোমাদের শিখাবো, এরপরে নেক্সট লেসন 9 পর্যন্ত বা যতটি ক্লাস থাকবে এলিমেন্টারি রো অপারেশনের একটু আপডেটেড ভার্সন বা কখনো দেখা যাবে ব্যাকডেট করতেছি, এই একটা জিনিস নিয়ে ম্যানুভার করব। আমরা দুইটা জিনিস এখানে কাজ করব, একটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন আর একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই তিনটা জিনিসই মোটমাট আমরা এই লেসন 9 পর্যন্ত বা মিড টার্ম পর্যন্ত যেটাকে আমি বলতেছি আমরা ম্যানুভার করব এটা নিয়েই। তো সো সেই হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এলিমেন্টারি রো অপারেশনটা খুব ভালো মতো বুঝে নেওয়া। যদি একবার বুঝে নাও, যত বড়ই ম্যাথ আসুক, এখানে দেখো একটা 3 ডাইমেনশনাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন আছে। তোমরা এর পরে ম্যাথ যখন পরে ক্লাসে দেখাবো তখন আমাদের ভেরিয়েবল 6টা ইভেন 7টা হয়ে যাবে, তখনও আমরা খুব ইজিলি করতে পারবো যদি এই প্রথম ম্যাথটা আমরা ক্লিয়ার হয়ে যাই। তো ওকে, আমরা প্রথম কাজ হচ্ছে বলা হয়েছে সলভ দ্য লিনিয়ার সিস্টেম বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। তো আমাদের এখানে বলছে এলিমেন্টারি রো অপারেশনকে অ্যাপ্লাই করে এই লিনিয়ার সিস্টেমটাকে সলভ করতে বলা হয়েছে। তো এখানে ভেরিয়েবল কি আছে আগেই খেয়াল রাখতে হবে আমাদের, এক্স ওয়াই এবং জেড আছে, তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। আর এখানে মানে এখানে তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে এটা থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সে রূপান্তরিত করে নেওয়া, তারপর আমরা এলিমেন্টারি রো অপারেশন করব। তো প্রথম কাজ হচ্ছে এটা থেকে এইটাতে চাও, তো সেটা অলরেডি আশা করি তোমরা পারবে, কারণ এক্স এর আগে 1 আছে, ওয়াই এর আগে 1 আছে, এখানে 2 আছে, এখানে 9 আছে, লিখে নিলাম। পরবর্তীটা লিখে নিলাম, পরবর্তীটা লিখে নিলাম। কোন ক্ষেত্রে যদি এরকম দেওয়া যায়, যেমন মনে করো যদি এরকম একটা ইকুয়েশনে থাকে 2x + 4y = 1 আছে, 3 এখানে z এর কিছু নাই, তাহলে এখানে z এর জায়গায় 0 বসাই দিতে হবে, এরকম অনেক সময় হবে। যাই হোক, আপাতত আমি বেসিক জিনিসটা বোঝাচ্ছি বা বেসিক ম্যাথ থেকে শুরু করতেছি, আস্তে আস্তে সামনে আমরা যাব। তো এখানে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমাদের এখন আর এইদিকে খেয়াল নাই, আমাদের এখন আর বুঝতে হবে আমাদের ইকুয়েশন নাই, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমি নাই, আমি এখন আছি এলিমেন্টারি রো অপারেশন। তো যেহেতু রো এর কথা বলেছি, রো অপারেশন মানে কি, রো কোথায় থাকে, রো থাকে অবশ্যই ম্যাট্রিক্সে। তাহলে যখন রো অপারেশন করব তখন কিন্তু এই যে পাশে এখানে করে দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু তোমাদের আর করতে হবে না, তোমাদের জাস্ট এই ডান পাশের আমি যে সিকোয়েন্সটা বুঝাবো সেইটা মনে রাখতে হবে বা সেইটা অনুসারে তোমাদের কাজ করতে হবে। কারণ বাম পাশের অংশটা তো ইকুয়েশন আকারে লেখা আছে, ওটা জাস্ট তোমাদের বোঝানোর সাথে যে এটা এইভাবে হচ্ছে বোঝাচ্ছে। যখনই এলিমেন্টারি রো অপারেশন করবো শুধুমাত্র ম্যাট্রিক্সের উপর কাজ করব। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা নেওয়া, এরপরে এখানে আমাদের ফার্স্ট রো এর দিকে আমার তাকাতে হবে। প্রথম রোতে আমার প্রথম এলিমেন্টটা আছে 1, তারপর 1, তারপর 2 এবং 9 আছে। তো আমার টার্গেট থাকবে ফার্স্ট রো এর যে প্রথম যে রোটা আছে সেই রো এর যে প্রথম এলিমেন্টটা আছে সেটাকে 1 বানানো, যার নাম হচ্ছে লিডিং 1। এরকম প্রত্যেকটা রো এর প্রথম এলিমেন্টকে 1 বানানো আমাদের মেইন উদ্দেশ্য, যার নাম হচ্ছে লিডিং 1। লিডিং 1 কথাটার অর্থ হচ্ছে রো যে রো যেটা থাকবে, প্রথম যে রোটা থাকবে তার প্রথম এলিমেন্টটা 1 বানানো। তো দেখো এখানে আমার অটোমেটিক 1 আছে, তো এটা তো আর বানানোর স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমার কারেন্ট চলে গেল, তো যার কারণে মানে ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আমি শুরু করতেছি আবার।
ওকে, আমরা তাহলে ছিলাম যে আমাদের এলিমেন্ট প্রথম কাজটা হচ্ছে আমরা যদি রো অপারেশন করতেছি প্রথম রো এর প্রথম এলিমেন্টটাকে 1 বানানো, যার নাম বললাম আমরা লিডিং 1। তো এই কথাটা মনে রাখতে হবে, আমাদের লিডিং 1 এবং তার নিচে 0 বানানো, লিডিং 1 এবং তার নিচে 0 বানানো, এই কথাটা আমাদের এলিমেন্টারি রো অপারেশন করার জন্য প্রথমে মনে রাখতে হবে। তো লিডিং 1 আমি কিভাবে করব, যখন মনে করো এটা প্রথম এলিমেন্টটা তো 1 আছে, তো মনে করো যে এখানে 1 না থেকে তো অন্য কিছু থাকতে পারতো, যেমন এখানে এই সেকেন্ড রো যেটা আছে এটা তো 2 আছে, এরকম কিছু তো একটা থাকতে পারতো। তো প্রথম রোতে যেহেতু 1 আছে, তো এটা তো বানানোর জন্য কোনো কাজ করতে হচ্ছে না, কারণ অটোমেটিক 1 আছে। কিন্তু 1 ব্যতীত যদি অন্য কিছু থাকে, সেটাকে যদি 1 বানাতে হয়, 1 ব্যতীত অন্য কোনো জিনিস যদি থাকে রো এর প্রথম এলিমেন্টটা, সেটাকে যদি 1 বানাতে হয়, তাহলে আমাদের দুইটা কথা আমি বলবো, দুইটা কথা প্রত্যেক ক্লাসের জন্য এটা মাথায় রাখতে হবে, কারণ লিডিং 1 এবং তার নিচে 0 বা উপরে 0, এই কথা আমি বারবার বলবো। লিডিং 1 বানানোর ব্যাপার হচ্ছে 1 বানানো, 1 কে আমরা বলি, আমরা আগে জানতে হবে আমাদের ম্যাথমেটিক্সে অপারেটর কয়টা আছে, কেউ বলতে পারবা? অপারেটর কয়টা আছে বলতে পারবা কেউ? না স্যার। আচ্ছা, আমাদের অপারেটর আছে 4 ধরনের অপারেটর আছে, এবং প্রধান অপারেটর হলো 2 ধরনের। যেমন আমরা অপারেটর বলতে এখানেই বোঝাচ্ছি যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কি বলা হয় অপারেটর, মানে আমরা অপারেশন করি না যে যোগ করো বিয়োগ করো, এটাই তো একটা অপারেশন বা এটা একটা কাজ করা বোঝাচ্ছে। তো আমরা জানি যে যোগ এবং বিয়োগ এরা কিন্তু একই জিনিসের দুইটা রূপ, কারণ আমরা যে কোনো বিয়োগকে, যেমন 2 বিয়োগ 3 আছে, তো এটাকে আমরা তো এভাবেও লিখতে পারি 2 প্লাস মাইনাস 3, তাই না? তো যোগ যোগ এবং বিয়োগ কিন্তু একই রূপ, এবং এই দুইটা মিলে কিন্তু একটাকেই বলা হয়, একটা নির্দেশ করা হয়, সেটা হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন। দুইটা একই জিনিসের দুইটা রূপ, অ্যাডিশনই হচ্ছে এখানে মেইন জিনিস। তার মানে অপারেটর 4 ধরনের, কিন্তু মেইন অপারেটর 2 ধরনের। যেমন গুণ ভাগ, এটা হচ্ছে এক ধরনের অপারেটর, যেমন এক্স একটা জিনিস, 1/x একই জিনিসের আলাদা একটা রূপ, বা 2 একটা জিনিস, 1/2 সেটার একই জিনিসের আলাদা একটা রূপ। তো যোগ এবং বিয়োগ এই দুইটা মিলে হচ্ছে একটা অপারেটর দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যোগ। আর গুণ এবং ভাগ এটাকে দিয়ে একটা অপারেটর দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি মানে গুণ, শুধু মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হয়। তো আমরা এই যে দুইটা আছে, এই দুইটা জিনিসের একটা অভেদক আছে বা আইডেন্টিটি আছে। গুণের আইডেন্টিটিকে বলা হয়, বা মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটিকে বলা হয় 1। আর অ্যাডিশন বা যোগ বা বিয়োগ, এটা যেটা বলো, এটার অবেদক বা আইডেন্টিটি বলা হয় 0। যেমন মনে করো 1 প্লাস 0, বা এটা করলে কি আসবে, 1ই পাবা। অবেদক মানে হচ্ছে এমন একটা জিনিস, ওটাকে যোগ কোনো অপারেশনই করো, ওই ওই জিনিসই থাকবে, একই জাতীয় অপারেশন। যেমন 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কি 1, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। আবার যদি খেয়াল করো 1, আমরা যদি এরকম করি, যেমন 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে, 1ই কিন্তু পাওয়া যাবে, তাই না? তো এই যে ব্যাপারটা আছে গুণের ক্ষেত্রে, দেখা যাচ্ছে কি 1 দিয়ে যদি তুমি গুণ বা ভাগ করো, একই জিনিস থাকতেছে। কিন্তু আবার যোগ আর বিয়োগের ক্ষেত্রে মানে যোগ বিয়োগ থেকে 0 মানে 0কে যদি যোগ এবং বিয়োগ করো, একই জিনিস থাকতেছে। তাহলে যদি কোনো জিনিসে 1 বানাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 1 কার অবেদক বলেছি আমি, একটু বলো কেউ। স্যার কথাটা বুঝি নাই স্যার। আচ্ছা, আমি বলেছি যে, ওকে আমি তোমাদের এটা দেখাচ্ছি। আচ্ছা, আমি যে কথাটা বলছি, আমাদের মোট অপারেটর হচ্ছে 4 ধরনের। আচ্ছা স্যার। ওকে, এটা তো আমি বলেছি 0 হচ্ছে, যদি 1 প্লাস 0 করো, তাহলে কি আসবে, 1ই আসবে। 1 আবার স্যার। হ্যাঁ, 1 মাইনাস যদি 0 করো, তাহলে কি আসবে, 1 আসবে, 1। তাই না? কিন্তু আবার যদি এরকম মনে করো 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 আসবে। আবার যদি
2 ভাগ 1 এটা যদি করো তাহলে কি আসবে? ট্রু স্যার। 2 ভাগ 1 ইজ ইকুয়াল টু কি আসবে? 2 আসবে, তাই না? তো দেখতে পাচ্ছি কি যোগ এবং বিয়োগের জন্য এই শূন্যকে যদি যোগ আর বিয়োগ করো তাহলে আমরা কি পাচ্ছি? একই জিনিস পাচ্ছি। আবার 1 কে যদি যোগ গুণ অথবা ভাগ করো কোনো জিনিসের সাথে তাহলেও কি সেই একই জিনিসই পাচ্ছি। তাহলে এই যে 1 আছে, এই 1 কে আমরা বলবো এই যে গুণ আর ভাগ তার অভেদক বা আইডেন্টিটি, তাই না? এটা হচ্ছে নির্দেশক, মানে গুণ এবং ভাগ এটা নির্দেশ করে কে? 1 একই জিনিস দেয়। আর যোগ আর বিয়োগকে নির্দেশ করে বা অভেদক হিসাবে ব্যবহৃত হচ্ছে শূন্য। এই কথাটা মনে রাখতে হবে সবসময়। তো তার মানে হচ্ছে কি কোনো একটা জিনিসকে যদি বলা হয় যে এখানে মনে করো 2 আছে, 2 কে যদি 1 বানাইতে হয় তাহলে আমাদের কি কোন অপারেশনটা করতে হবে? আমি বললাম যে 2 কে 1 বানায় দেখাও, তাহলে আমাদের কি করে এটাকে 1 বানাইতে পারবো? ভাগ করতে হবে স্যার, আবার 2 দিয়ে ভাগ করতে হবে স্যার। হ্যাঁ, হয় 2 দ্বারা ভাগ করতে হবে অথবা 2 কে হাফ দ্বারা গুণ করতে হবে, তাই না? তো তুমি যদি জি কোনো স্যার। জিনিসকে 1 বানাইতে চাও তাহলে কি করতে হবে? গুণ অথবা ভাগ করতে হবে, আমি এই কথাটা বলেছি। আর কোনো একটা জিনিসকে যদি শূন্য বানাইতে চাও তাহলে কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে, তাই না? যেমন 2 কে 0 বানাইতে হবে তাহলে কি করতে হবে? -2 দ্বারা হয় তুমি যোগ করবা অথবা 2 2 আর এখানে মাইনাস করবা, তাই না? এই দুইটাই তো করতে হবে, হয় যোগ -2 দ্বারা যোগ অথবা 2 দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে শূন্য পাবা, এখানেও শূন্য পাবা। বোঝা গেছে? জি স্যার। ওকে, আমি এই জিনিসটাই এখন ওইখানে অপারেশন করব যে যখনই আমি বলবো যে লিডিং ওয়ান বানাইতে হবে তখন মাথায় কি নিয়ে আসতে হবে? হয় এটাকে ভাগ অথবা গুণ করতে হবে। আর যখনই বলবো যে লিডিং ওয়ানের নিচে যখন 0 বানাইতে হবে তখন কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে। এই কথা দুইটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে আমি ম্যাথে চলে যাচ্ছি। তো আমি যে কথাটা বললাম যে লিডিং ওয়ান বানানোর জন্য গুণ অথবা ভাগ আর তার নিচে 0 বানাতে হবে বা উপরে 0 বানাইতে হবে, যে প্রসেসগুলো শেখাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তার উপরে বা নিচে যদি 0 বানাইতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে। তো আমরা সেটা আস্তে আস্তে দেখাবো। তো লিডিং ওয়ান প্রথমে বানাইতে হবে প্রথম এলিমেন্টটাকে। তো দেখো এখানে অটোমেটিক কি আছে? 1 আছে। তো এখানে তোমার কোনো কাজ করতে হচ্ছে না, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কি? অটোমেটিক 1 আছে। তো লিডিং ওয়ান পেয়ে গেলাম ফার্স্ট রো এর। এবার কাজটা হবে এই লিডিং ওয়ানের নিচের যে এলিমেন্ট গুলো আছে বা এখানে এলিমেন্ট বা এন্ট্রি বলা হয়, যেহেতু ম্যাট্রিক্সের উপাদানগুলোকে এন্ট্রি বলা হয়, নিচের যে এন্ট্রি গুলো আছে সেগুলোকে 0 বানাইতে হবে। এটাই কাজ, লিডিং ওয়ান বের করা প্রত্যেক রো এর, তার নিচের এলিমেন্ট গুলো এন্ট্রি গুলোকে 0 বানানো। তো দেখো নিচে কি আছে? এখানে আছে 2 আছে, এইখানে আছে 3 আছে। তো এই দুটাকে আমার কি করতে হবে? 0 বানাইতে হবে। তো আমি বলেছি 0 বানাইতে হলে আমাদের কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগ তো একা করা যায় না, যোগ বিয়োগ করতে হলে তো দুইজন লাগে, তাই না? যে 2 কে 2 দ্বারা বিয়োগ অথবা 2 কে -2 দ্বারা যোগ করতে হবে। তো সেই জন্য তো আরেকটা জিনিসের দরকার হবে। তো সেই দরকারের জিনিসটা আমরা কোনখান থেকে নিব? আমরা যেহেতু এই 2 কে যখন 0 বানাইতে চাবো তখন তো শুধু 2 কে 0 বানাইতে পারবো না, বা শুধু 2 এর উপরে অপারেশন করলে হবে না, পুরো রুটাকে খেয়াল করতে হবে। এই 2 কে 0 বানাইতে হলে এই পুরো রুটাকে কনসিডার করতে হবে। যেমন 2 4 -3 1 আছে। তো এই 2 কে যদি 0 বানাইতে হয়, তো কোন লিডিং ওয়ানের নিচে যখন 0 বানাইতে হয় তখন যে যোগ বিয়োগটা করতে হয় সেই যোগ বিয়োগটা ওই লিডিং ওয়ানের রো কে সাথে নিয়েই করতে হয়। যেমন এই 2 কে যখন 0 বানাইতে হবে তখন এই যে লিডিং ওয়ান আছে, তাহলে এখানে লিডিং ওয়ান আছে, এর জন্য এই লিডিং ওয়ানের যে রোটা আছে এইকে কোনো কিছু দ্বারা যোগ অথবা বিয়োগ করে এইটার সাথে যোগ বিয়োগ করব, তাহলে মানে 0 হবে। তাহলে যেমন মনে করো এখানে 1 আছে, তাহলে এটা যদি এখানে আছে 2, তাহলে কিভাবে করলে মানে হবে? হয় 2 দ্বারা গুণ করতে হবে পুরো রোটাকে, তারপর বিয়োগ করতে হবে, অথবা পুরো রোটাকে ফার্স্ট রোটাকে -2 দ্বারা গুণ করে তারপর যোগ করে দিতে হবে, তাও হইবে। যেমন এখানে যদি
ফার্স্ট রোকে -2 দ্বারা গুণ করো তাহলে কি হবে -2 -2 -4 -18। তারপর যে এটা দিয়ে এই রো এর সাথে যোগ করে দাও তাহলে কি এই 2 আর এই -2 কাটাকাটি হয়ে যাবে, এই যে দেখো চেঞ্জ হয়ে এটা চলে আসবে। এখানে লেখা আছে add -2 times the first row to the second row obtained। তার মানে প্রথমে -2 দ্বারা ফার্স্ট রোকে গুণ করে তারপর সেকেন্ড রো এর সাথে অ্যাড করতে হবে, এই কথাটাই বলা হয়েছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, লিডিং ওয়ানের নিচেতে জিরো বানাইতে হবে সেটা যে যেভাবে করতে হবে সেটা ক্লিয়ার কিনা? না স্যার। ওকে, আমি দেখাচ্ছি আবার তাহলে। মনে করো আমার ওই রোটা আমি কনসিডার করলাম না, মনে করো আমার বলতে আমার মনে করো আমি আলাদা একটা জিনিস নিয়ে এখানে দেখাচ্ছি কারণ ওটা আমার দেখতে সমস্যা হচ্ছে। মনে করো লিডিং ওয়ান পাওয়া গেছে, এখানে আছে 2, এখানে আছে 3, এটা মনে করো 4 আছে, আবার এইখানে আছে মনে করো 3, 6, 9, 10, এটাই আছে মনে করো। আর এরপরে রো হয়তো বা আরো থাকতে পারে, আমি ওটা নিয়ে কনসিডার করব না। আমার মনে করতে হবে যে এই লিং ওয়ান আছে নিচে জিরো বানাতে হবে, তাই না? 3 জিরো বানাতে হবে, এটাই তো আমার উদ্দেশ্য, তাই তো? আমি বলেছি অলরেডি, কারণ লিং ওয়ান পাওয়া গেলে এইটা হচ্ছে আমার লিং ওয়ান। মনে করো এটা লিং ওয়ান বের করছে অপারেশন করে, অনেক কিছু থাকতে পারে। লিডিং ওয়ান এর নিচে যখন জিরো বানাইতে হবে তখন কি করতে হবে, এই রোটাকে পাশে লিখতে হবে। মনে করো ওরকম যদি ডাইরেক্ট না বুঝো তাহলে আমি লিখে দিয়েছি 3, 6, প্রথমে এই রোটা পাশে লিখবা বা রাফ যেখানে করবো সেখানে লিখবা, এই রোটা প্রথমে লিখলাম। এরপরে আমি বলেছি যখন আমাদের এই কোনো একটা জিনিসকে জিরো বানাইতে হবে তখন আমার জানা আছে আমার যোগ বিয়োগ করতে হবে, আর যোগ বিয়োগ তো একা করা যায় না, পুরো একটা রো যখন লিখছি এর জন্য তো যোগ বিয়োগ করার জন্য আরেকটা রো এর দরকার হবে, তাই না? তো আরেকটা রো কোনটা নিব, সেই রোটা নিব যে রো ওই যার যেখানে জিরো বানাচ্ছি তার উপরে যে লিডিং ওয়ান আছে তার উপর কনসিডার করে, তার মানে এই রোটাকে কনসিডার করব। যেহেতু এইখানে আমার লিডিং ওয়ান আছে, নিচেই যেহেতু জিরো বানাচ্ছি তাহলে এই রোটাকে আমাদের কনসিডার করতে হবে যোগ বিয়োগের জন্য। তো এখানে কি আছে 1 আছে, কিন্তু এখানে কত আছে 3 আছে, তো 3 কেই তো জিরো বানাইতে হবে। তো কি করতে হবে তাহলে, এই পুরো রোটাকে যদি -3 দ্বারা গুণ করি তাহলেই তো এখানে -3 হয়ে যাবে, তাই না? তো প্রথম কাজ হচ্ছে এই রোটাকে -3 দ্বারা গুণ করা, তাহলে করি -3, তারপরে -6, তারপরে আছে -3 যেতে গেছে -9, আর এখানে যেহেতু -3 করলে -12 চলে আসবে, এটাই তো চলে আসবে। এটুকু ক্লিয়ার কিনা? স্যার -3 দিয়ে যদি গুণ করি স্যার, 3 × 3 তাহলে স্যার 6 হয় না স্যার? কোনটা 3 × 3 করলে 6 হয়? প্রথমটা স্যার। বুঝলাম না, এই যে প্রথমটা তো -3 লিখেছি, এই তো -3, এই রোটাকে -3 দ্বারা গুণ করা হয়েছে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, এখন ক্লিয়ার স্যার। এই যে এটা করা হয়েছে, তাহলে করা হলে যেটা হবে তারপরে যোগ করে দিতে হবে। কেউ চাইলে এটাকে -3 দ্বারা গুণ না করে 3 দ্বারা গুণ করে তারপর বিয়োগ করতে পারে, তো বেটার হয় এটাই যে -3 দ্বারা গুণ করে যোগ করা, কারণ বিয়োগ করলে আবার সাইন দিতে হয় প্রত্যেকটার নিচে। সো আমার খেয়াল রাখতে হবে যেহেতু জিরো বানাইতে হবে, সো এখানে 3 আছে, অবশ্যই -3 দ্বারা এখানে গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, এই -3 আর 3 কাটাকাটি করে জিরো চলে আসবে, এখানেও জিরো চলে আসলো, জিরো জাস্ট চলে আসলো, এখানেও জিরো চলে আসলো, এখানে পাইলাম -2। -2। তো যাই হোক, তাই একটা চেঞ্জ পাইছি, তাই না? তো আমার দরকার ছিল এখানে জিরো বানানোর, তো আমার জিরো চলে আসছে, এখানে এলিমেন্ট গুলো এখানে অন্য কিছু আসতে পারে সেটা হইতো, কিন্তু আমার জিরো যেটা বানানো ছিল লিডিং ওয়ানের সাথে যোগ বিয়োগ করে আমরা বানিয়ে নিয়েছি। তো এই প্রসেসেই আগাতে হবে। তো এই একই জিনিস এইখানে করা হয়েছে, খেয়াল করে দেখো এই যে 2 আছে এখানে, তাই না? তো এখানে যদি এই 2 কে জিরো বানাইতে হয় তাহলে কি করতে হবে, এই রোটাকে -2 দ্বারা গুণ করে এর সাথে যোগ করে দিতে হবে। ওই যে দেখাইছে যেরকম পাশে যোগ করে নিবা, করলে এরকম চেঞ্জ চলে আসবে, 0, 2, -7, -17 চলে আসলো। ওকে, ক্লিয়ার এইটুকু? জি স্যার।
জি স্যার। তো জি আমি স্যার। বলেছি লিডিং ওয়ান এর নিচে জিরো বানাইতে হবে, তো আমি একটা জিরো বানাইছি, আরো একটা এলিমেন্ট তো থ্রি আছে, এটাকেও তো জিরো বানাইতে হবে। তাহলে এটাকেও জিরো বানানোর জন্য ওই একই পদ্ধতি। যেমন এখানে থ্রি আছে, তাহলে আমি কনসিডার কার সাথে যোগ বিয়োগ করবো? অবশ্যই যেখানে এর উপরে লিডিং ওয়ান আছে তার সাথে। তাহলে এখানে যেহেতু থ্রি আছে, এটাকে জিরো বানাইতে হলে তো এই পুরো রোটাকে কি মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে, তাই না? আমি যেরকম একটা মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেখাইছি এটা, তো সেরকম মাইনাস থ্রি দ্বারা গুণ করবো। এখানে লেখা আছে add -3 times the first row to the third row obtained, তার মানে -3 দ্বারা ফার্স্ট রো কে গুণ করে থার্ড রো এর সাথে যোগ করছি, ওই কথাটাই বলা হয়েছে এখানে। তো করলে যোগ করতে হবে, ওখানে পাশে করে নিতে হবে সবার। 0 3 -11 -7 27 চলে আসছে। যেটাই আসুক সেটা তোমার ক্যালকুলেশনের ব্যাপার, ক্যালকুলেশন করে এটা এখানে এরকম আসছে। এখানে যদি এরপরে যদি 3টা রো না থাকে, 5টা রো থাকে, তাহলে কি করতে হবে? এরকম নিচে আরো ওয়ান, প্রথম রো এর ওয়ান পাইলাম, তার নিচের এলিমেন্ট গুলোকে এরকম 4টা জিরো বানাইতে হবে। তো প্রসেস কিন্তু একই, আমি শিখাই দিলাম, প্রসেস একই, এবং তোমাদের হাতে কলমের ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেখানে আমি ভাঙায় ভাঙায় করছি, সেটা তোমরা দেখে নিও। ওকে, তাহলে লিডিং ওয়ান পাইলাম ফার্স্ট রোয়ে, তার নিচের এলিমেন্ট জিরো বানাইলাম। তো এখন এই কাজটুকু করার পর তখন আমাদের মনে রাখতে হবে, তো আমার ফার্স্ট রোয়ের লিডিং ওয়ান পাইলাম, তার নিচে জিরো পাইলাম, তাহলে আমাদের ফার্স্ট রোয়ের কাজ শেষ। এবার আমরা চলে যাব সেকেন্ড রোয়ের। তো সেকেন্ড রোতে যখন যাব তখন আমাদের কোনো একটা জিনিস, এটা মনে করো ধরো একটা শরীর হয়, শরীরের কিছু অংশ অবশ হয়ে যাবে, কারণ আমি যে লিডিং ওয়ান পাইছি তার নিচে জিরো বানাইছি, তাহলে এই অংশ আমার অবশ। মনে করো এই অংশ সহ এই অংশ পুরোটুকু আমার অবশ হয়ে গেছে। অবশ মানে কি? আমার সাথে থাকবে কিন্তু আমি এটা দিয়ে সাথে থাকবে কিন্তু আমার হ্যাঁ, মানে অবশ মানে তো তোমরা জানো যে সাথে থাকে কিন্তু কোনো কাজ করে না, তাই না? তো সাথে থাকলো কিন্তু কোনো কাজ করবে না। মনে করো যখন সেকেন্ড রো নিয়ে আমার, যেহেতু আমি ফার্স্ট রো এর কাজ শেষ করলাম, এবার সেকেন্ড রোতে কনসিডার করব, তখন সেকেন্ড রো কনসিডার করার সময় কি করব? এই যে প্রথম এলিমেন্টটা আছে সেটা থাকবে, কিন্তু আমি কি করব? কনসিডারেশনে নিব না, কারণ হচ্ছে বলেছি যে অংশ অবশ হয়ে গেছে, কারণ এর উপরে কি করা হয়েছে? অপারেশন করা হয়েছে, সো এটা এখন অবশ। তাহলে সেকেন্ড রো যখন কনসিডার করব তখন ফার্স্ট এলিমেন্ট কোনটা হবে বলো তো কেউ? এই যে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এখন কোনটা হবে? স্যার 2 হবে, 2। হ্যাঁ, 2 হবে। তাহলে এই 2 হচ্ছে এখন ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড রো এর। তো আমার কাজ তো একই, যে লিডিং ওয়ান বানানো সেকেন্ড রো এ। তাই 2 কে কি করতে হবে? 1 বানাইতে হবে। আমি বলেছি কোনো কিছুকে যদি 1 বানাইতে হয় তাহলে কি করতে হয়? গুণ অথবা ভাগ। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই পুরো রোটাকে 2 দ্বারা ভাগ করতেও পারো, অথবা হাফ দ্বারা গুণও করতে পারো, এই যে মাল্টিপল করছে হাফ দ্বারা, অথবা তুমি যদি করো ডিভাইডেড বাই 2 তাহলেও হবে। করলে কি হয়ে যাবে? এখানে 1 চলে আসবে, তাই না? 1 চলে আসলো। তো এরপরের কাজ হচ্ছে কি, এই লিডিং ওয়ান এর নিচের এলিমেন্টকে জিরো বানাবো। তো 3 আছে, এই 3 কে আমার জিরো বানাইতে হলে কি করতে হবে? এই যে যেখানে বলেছি যে কোনো রো এর নিচে যদি জিরো বানাইতে হয় তাহলে কি করতে হয়? যেখানে লিডিং ওয়ান আছে তার সাথে যোগ বিয়োগ করতে হয়। তাহলে এইখানে 3 আছে, এইটাকে যদি জিরো বানাইতে হয় তাহলে অবশ্যই এই যে রোটা আছে এই রোটাকে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে, তাই না? এই যে -3 টাইমস সেকেন্ড রো টু দ্য থার্ড রো অফ 10, এই একই জিনিস আগের মতোই করলে এখানে কি 1 চলে, সরি 0 চলে আসবে, নিচে পরিবর্তন হয়ে যা আসার আসবে, -হাফ -3/2, জাস্ট ক্যালকুলেশন। এটা তো আর ক্যালকুলেশনও যদি কারো সমস্যা থেকে থাকে আমি হাতে কলমে ভাঙায় করে দিছি, ওইটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আর এখানে করলে এখানে জিরো চলে পেলাম। তাহলে কি হয়ে গেল? ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে জিরো পাইলাম, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে জিরো পাইলাম, তাহলে ফার্স্ট রো এর কাজ শেষ, সেকেন্ড রো এর কাজ শেষ। এবার থার্ড রোতে চলে যাব, তাই না? তো থার্ড রোতে যখন যাব তখন আমার কোন অংশ অবশ হয়ে যাবে? অলরেডি এই অংশ অবশ হয়ে আছে, এবার কি এই অংশ কি অবশ হয়ে গেছে, তাই না? অবশ্যই হয়েছে, 0 1 আছে যেহেতু, এই দুটো অংশ অবশ্যই হয়ে গেছে। তাহলে থার্ড রোকে যখন কনসিডার করব, এই প্রথম দুইটা যে জিরো আছে এই দুটো তো আমি কনসিডার করার দরকার হবে না, কারণ এরা অবশ্যই আছে অলরেডি, কারণ লিডিং ওয়ান পাইছি তার নিচে জিরো বানাইছি, সো এটা অবশ্য। এখানে -হাফ আছে তাহলে প্রথম এলিমেন্ট, তাই -হাফকে কি করতে হবে? 1 বানাইতে হবে। -হাফকে যদি 1 বানাইতে হয় তাহলে কি করতে হবে? -2 দ্বারা গুণ করে দিলেই তো হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, 2 আর হাফ কাটাকাটি যাবে, তাহলে এখানে কি 1 চলে আসবে, এবং পরিবর্তন এখানেও চলে আসবে, 3 চলে আসছে। তো পাইয়া গেলাম ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে জিরো, সেকেন্ড লিডিং ওয়ান নিচে জিরো, থার্ড লিডিং ওয়ানের নিচে তো আর কিছু নাই, সো অতএব আমাদের এটা তো আর জিরো বানানোর দরকার পড়বে না। এইটা একটা অপারেশন করলাম। তো এই যে অপারেশনটুকু করলাম এইটুকু ক্লিয়ার কিনা সবাই?
জি স্যার, এই বুঝতে জিনিস, পারছি। হ্যাঁ এই জিনিসটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে লিডিং ওয়ান তার নিচে জিরো। আমাদের মেইন ফোকাসটা কিন্তু একটা এলিমেন্টারি রো অপারেশনের সময় আমি প্রথম ক্লাসে যেটা এখন বুঝাইলাম যে লিডিং ওয়ান তার নিচে জিরো, এই কথাটুকু আমি বুঝাইছি। একটু পরেই কিন্তু লিডিং ওয়ানের নিচেও জিরো উপরেও জিরো এটাও আমি শিখাবো, কিন্তু শিখানোর আগে আমি যে কথাটা বলতে চাইলাম যে লিডিং ওয়ানের নিচে জিরো, এইটুকু ক্লিয়ার কিনা তোমরা সবাই? ওকে, জি স্যার। So, আমাদের একবার ট্রাই করতে হবে। হ্যাঁ ট্রাই অবশ্যই করো। তো আমি তো তোমাদের ট্রাই করার জন্য দিব, এবং প্লাস তোমাদের হাতে কলমে ভিডিও দেওয়া আছে, আরো দেখবা এটার ভিডিও তো তোমরা পাবে, যেহেতু আমি রেকর্ডিং করতেছি। সো সমস্যা নাই, তোমরা প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আজকে ক্লাসের উপরে। সো সেই হিসাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত গেলাম, আমরা দুইটা পদ্ধতি শিখবো। আমি প্রথমেই বলতেছি লিডিং ওয়ানের নিচে জিরো বানানোর একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে লিডিং ওয়ানের নিচে এবং উপরে উভয় জিরো বানানোর পদ্ধতি। প্রথম পদ্ধতিটা ক্লিয়ার করলাম, লিডিং ওয়ানের শুধু নিচে জিরো বানানোর পদ্ধতি। তো এইখানে এই পদ্ধতির পরে এরপরে আমরা এইখান থেকে কি করব, পিছনে চলে আসব। তার মানে এতক্ষণ কিন্তু শুধুমাত্র এই ডান পাশেরটুকুই দেখতেছিলাম, বাম পাশে কি করা হয়েছে সেটা কিন্তু দেখি নাই। এবার আমরা আবার কি করব, যেহেতু আমাদের এটা কি ছিল, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল, আমাদের উদ্দেশ্য কি ছিল, এক্স ওয়াই জেড এর মান বের করা। তো এইখান থেকে তো আর আমরা এক্স ওয়াই জেড মান কিছু নাই, কারণ এখানে এক্স ওয়াই জেড নাই। কিন্তু আমরা যদি এইটা থেকে আবার ইকুয়েশনে চলে যাই, তাহলেই তো আমরা এক্স ওয়াই জেড পাবো, তাই না? জি স্যার। তো আমরা পিছনে চলে যাই, যেভাবে আমরা ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে চলে গেছিলাম, সিমিলারলি আমরা ম্যাট্রিক্স থেকে তো ইকুয়েশনও যেতে পারবো, একই জিনিস। তো এখান থেকে ব্যাক করে এখানে যাই, তাহলে কি হবে, এটা এক্স এর ঘর ছিল, এই কলমটা এক্স এর কলম, এটা হচ্ছে ওয়াই এর কলম, এটা হচ্ছে জেড এর কলম, আর এইটা হচ্ছে ইকুয়ালের পরের কলম। এটুকু খেয়াল রাখতেই হবে। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 2z = 9, এটা হচ্ছে প্রথম রো এর মানে হচ্ছে, আমি বলেছিলাম যে প্রথম ইকুয়েশন। এবার সেকেন্ড দেখো, রো এ প্রথম মানে এক্স এর ঘর খালি রয়েছে, তার মানে এক্স আর লিখতে হবে না, এবার হবে ওয়াই, y minus 7/2 z is equal to minus 17/2। আর থার্ডে দেখো x y দুটাই লিখতে হবে না, z is equal to 3 পেয়ে গেলাম, তাই না? z is equal to আমরা 3 পেয়ে গেছি। তো z is equal to 3 পাইলে এই z এর মানটা কি করতে পারি, y তে বসাই দিতে পারি এই সেকেন্ড ইকুয়েশনে। তাহলে কিসের মান পাবো, y এর মান পাবো। আর এই y z এর মান প্রথম ইকুয়েশনে বসালে কি পাবো, এক্স ওয়াই জেড, এক্স এর মান পাবো, তাই না? তাহলে আমরা এভাবে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি। এরপরে দেখো কিন্তু এখানে লিডিং ওয়ানের উপরে জিরো বানানো এখানে দেখাইছে, আমি বারবার বলতেছি আমি কিন্তু লিডিং ওয়ানের নিচে জিরো বানানো শিখাইছি। এখান থেকে ব্যাক করে এখানে যাবা, এরপরে জেড এর মান থেকে ওয়াই এর মান থেকে এক্স এর মানে চলে যাবা। এইটা হচ্ছে রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন বলা হয়। তো এলিমেন্টারি রো অপারেশনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইসিলন ফর্ম, এই ফর্মটার নাম হচ্ছে ইসিলন ফর্ম। আমি আবার বলতেছি, ফর্মের নাম হবে কিসের উপরে, ম্যাট্রিক্সের উপর নির্ভর করবে। এই যে ফর্ম লিডিং ওয়ানের নিচে যে ফর্ম, লিডিং ওয়ানের নিচে যে জিরো, এই যে ফর্ম, এটার নাম হচ্ছে ইসিলন ফর্ম। আমি থার্ড ক্লাস শুরু প্রথমেই বলা আছে ইসিলন ফর্ম দিয়ে লেখা আছে ওখানে, ইসিলন ফর্ম এইটাকে বলা হচ্ছে ইসিলন ফর্ম। আরেকটা ফর্ম আছে লিডিং ওয়ানের নিচে জিরো উপরেও জিরো, ওইটাকে বলা হয় রিডিউসড রো ইসিলন ফর্ম। তো রিডিউসড রো ইসিলন ফর্ম পরে দেখবো। ইসিলন ফর্ম, এই ইসিলন ফর্ম থেকে আবার যদি ব্যাক করে এটাই চলে আসো, এবং ব্যাক করে মানে জেড থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, এই যে এই পদ্ধতিটাকে বলা হয় রো ইসিলন ফর্ম। মানে ইসিলন ফর্ম করার পর, রো ইসিলন ফর্ম করার পর মানে পিছনে ইকুয়েশনে যে ব্যাক সাবস্টিটিউশন, এই পদ্ধতিটার নাম হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন অথবা গাউস এলিমিনেশন মেথড। আমি বলতেছি, যখন সলভ করবা ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেই পদ্ধতিটার নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, অথবা সেটাকে বলা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন মেথড। তার মানে রো ইসিলন ফর্মকে অবলম্বন করে যে মেথডটা পাওয়া যাচ্ছে, সেই মেথডটার নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড অথবা ব্যাক সাবস্টিটিউশন মেথড। এটুকু ক্লিয়ার কিনা? তো আমি বললাম যে গাউস এলিমিনেশন মেথড, সেটা যে পদ্ধতি অবলম্বন করে হচ্ছে সেটা হচ্ছে ইসিলন ফর্ম। দ্যাট মিন্স লিডিং ওয়ানের নিচে জিরো বানায় যে ফর্মটা করা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে ইসিলন ফর্ম। এই ফর্মের
লিনিয়ার সিস্টেমের নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড অথবা ব্যাক সাবস্টিটিউশন মেথড। আমি তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম দিতে পারি যে এই ম্যাথটা ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে করো, অথবা এটা বলতে পারি যে এই ম্যাথটা তোমরা রো ইসিলন ফর্মের মাধ্যমে করো। যখন আমি রিডিউসড রো ইসিলন ফর্ম করব তখন এটার নামকরণ আলাদা হবে, সেই নামকরণ আর এই নামকরণ এক হবে না। তো কাউকে যদি বলা হয় যে এই পদ্ধতিতে করো, সে যদি অন্য পদ্ধতিতে সলভ করে দেওয়া হয় তার অ্যাসাইনমেন্টে মার্ক কিন্তু অবশ্যই কম আসবে, কারণ আমি যে পদ্ধতি বলছি সেই পদ্ধতি করতে হবে। তো এটুকু ক্লিয়ার কিনা? এখান থেকে দেখো সলভ করলে আমরা x y z = 1 পাবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেসন। তো সেকেন্ড লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা একটু পড়ি একদিন, তারপরে নেক্সট ক্লাসে কোনো সমস্যা হলে আমরা বলবো স্যার। অবশ্যই, ঠিক আছে, তোমরা করো, আমি তাহলে কন্টিনিউশন করতেছি সামনে। ওকে, লেসন 3 যেটা আছে এলিমিনেশন মেথড, ওই একই জিনিসের কনসিডারেশন মানে কন্টিনিউশন চলতেছে। তো সে এখানে আমি ইসিলন ফর্মের কথা বলি। আমি প্রথমেই বলেছি যে লিডিং ওয়ানের নিচে 0, এই পদ্ধতিটার নাম হচ্ছে ইসিলন ফর্ম। আরেকটা নাম বলেছি রিডিউসড রো ইসিলন ফর্ম। খেয়াল করে দেখো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে, এটা কোন ফর্মে আছে কেউ বলতে পারবা? এটা ইসিলন ফর্মে আছে না রিডিউসড রো ইসিলন ফর্মে আছে? এসিলন ফর্মে আছে স্যার। না, কেন হবে? আমি বলেছি কি লিডিং ওয়ানের যদি শুধুমাত্র নিচে 0 হয় তাহলে সেটা বলা হচ্ছে ইসিলন ফর্ম। লিডিং ওয়ানের নিচে 0 এবং লিডিং ওয়ানের উপরে 0 দুইটাই যদি একসাথে থাকে তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে রিডিউসড রো ইসিলন ফর্ম। তাহলে এটা কোনটা আছে দেখো খেয়াল করে, এখানে কি লিডিং ওয়ান নিচে 0, লিডিং ওয়ান নিচে 0 উপরে 0, লিডিং ওয়ান নিচে কিছু নাই উপরে 0, তাই না? জি স্যার। তাহলে এটাকে বলতেছি রিডিউসড রো ইসিলন ফর্ম। আগে যেটা দেখছি সেটা ছিল কি ইসিলন ফর্মেটটা, এবার যে পদ্ধতিটা দেখতেছি সেটা হচ্ছে বলতেছি রিডিউসড রো ইসিলন ফর্ম। দুটা নাম, জাস্ট ইসিলন ফর্মটা কার হয় আর রিডিউসড রো ইসিলন ফর্ম হয় ম্যাট্রিক্সের উপরে। তো এই ফর্মটা থেকেই যে সিস্টেমটা হয় বা মেথডটা হয়, মেথডের নামের পরিবর্তন আছে। যেমন ইসিলন ফর্ম যেটা ছিল সেটা থেকে যে আমি সলভ করি তার পদ্ধতির নাম কথা বলেছি আমি গাউস এলিমিনেশন মেথড, অথবা সেটাকে আরেক নামেও বলেছি সেটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন মেথড। কিন্তু এখন যে পদ্ধতিটা দেখতেছি রিডিউসড রো ইসিলন ফর্ম, দ্যাট মিন্স লিডিং ওয়ানের নিচে 0 উপরে 0, সেই পদ্ধতিতে আমরা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যাই তার নামটা হবে গাউস জর্দান এলিমিনেশন মেথড। গাউস জর্দান এলিমিনেশন মেথড। দেখবা যে গাউস আছে জর্দান দুইজন আছে, তার মানে দুইজন থাকলে কি হবে? নিচেও 0 উপরেও 0, দুইটা কাজ করতে হবে। তো গাউস জর্দান এলিমিনেশন মেথড হইলে নিচেও 0 উপরেও 0 বানাইতে হবে। আর শুধু গাউস এলিমিনেশন মেথড থাকলে দ্যাট মিন্স একটা, তার মানে শুধু নিচেই 0 বানাইতে হবে। আশা করি বুঝতে পারবা এই দুইটা জিনিসের পার্থক্যটা। ম্যাথ যখন করব তখন আরো ক্লিয়ার হবে। তো এখানে দেখো আরো উদাহরণ দেওয়া আছে রো ইসিলন অথবা রিডিউসড রো ইসিলন ফর্ম। এই যে উদাহরণগুলো দেওয়া আছে এটা কি রিডিউসড রো ইসিলন ফর্মের, কারণ এখানে লিডিং ওয়ানের নিচে 0 নিচে 0 উপরে 0 নিচে 0 নিচে নাই উপরে 0 এইভাবে। আর এখানে আরো উদাহরণ আগের মতো, যেমন লিডিং ওয়ানের নিচে শুধু 0 নিচে 0 উপরের এলিমেন্ট গুলো কনসিডারেশন করি নাই, এটাকে বলা হবে ইসিলন ফর্ম। তো আমরা ইসিলন ফর্ম তো অলরেডি দেখেছি, এবার আমরা রিডিউসড রো ইসিলন ফর্ম দেখব। তো আমরা বললাম যে রিডিউসড রো ইসিলন ফর্ম, তো রিডিউসড রো ইসিলন ফর্ম হচ্ছে মানে কি ইসিলন ফর্মকে আরো রিডিউসড করতেছি, তার মানে আরো সংক্ষিপ্ত করতেছি, তাই না? তো তার মানে কি প্রথমে আমাদের তো রো ইসিলন ফর্ম করতে হবে, ইসিলন ফর্ম করে তাকে আরো রিডিউসড করতে হবে। তো তার মানে কি রিডিউসড রো ইসিলন ফর্ম, এটা কিন্তু প্রথমে ইসিলন ফর্মটা পুরোটা করে আসতে হবে, তারপর তাকে আরো কোনো অপারেশন করব, এইটুকুই আমার মাথায় রাখতে হবে। তো পদ্ধতি তো আগেই, প্রথম পদ্ধতির কাজ হচ্ছে যে ইসিলন ফর্ম পর্যন্ত যাওয়া, তারপরে রিডিউসড রো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। রিডিউসড রো ইসিলন ফর্মের জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দুইটা কাজ, লিডিং ওয়ানের নিচে 0 বানানো উপরে 0 বানানো। তো প্রথম কাজটা হবে নিচে 0 বানানো এবং তারপরের কাজটা হবে উপরে 0 বানানো। এটাকে মনে রাখতে হবে যে আমি প্রথমে বলেছি আগে ইসিলন ফর্ম করে নিতে হবে, দ্যাট মিন্স নিচে 0 বানাইতে হবে। আর উপরে 0 বানানোর জন্য যে পদ্ধতিটা মনে রাখতে হবে, আমরা যেমন সেটা আমি সামনে যাই তখন ক্লিয়ার হবে।
মনে করো এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বললো অনেক সময় তো ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে এমন না, অনেক সময় দেওয়া থাকবে যে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে তুমি রিডিউস টু ইসিলন ফর্মে করে দাও বা ইসিলন ফর্ম আকারে দেখাও। এটাও বলতে হতে পারে যে এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে করে দেখাও বা রিডিউস টু ইসিলন ফর্ম আকারে করে দেখাও, বলতে পারে এটা। তো আমরা বললাম যে এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করতে হবে, রিডিউস টু ইসিলন ফর্মে নিতে হবে। এখানে কিন্তু আমার ইকুয়েশন নাই, কারণ দেওয়াই আছে এটা থেকে তার আমাদের ইকুয়েশন নাই। ও ইকুয়েশন, যেহেতু ইকুয়েশন থেকে আমাদের মনে রাখতে হবে ইকুয়েশন থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স করা যায়, যখন করব তারপরে আবার মানে ম্যাট্রিক্স থেকে রিডিউস টুতে বা সরি ইকুয়েশনে যাওয়া যায়। বাট যদি কোনোটা ডাইরেক্টলি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেটাকে আমি ইকুয়েশনে তো লিখতে পারবো না, কারণ আমরা তো জানাই না যে এটা কার কোন ঘর। তো মনে করবো যে এটা একটা ম্যাট্রিক্সই, এটা কোনো ইকুয়েশনের না, মানে সিস্টেম না, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সকে আমরা রিডিউস টু ইসিলন ফর্মে করব। করতে হলে কি করতে হবে, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কি করতে হবে, 1 বানাইতে হবে, আমি বলেছি। তো দেখো ফার্স্ট রো এর প্রথম দুটো এলিমেন্ট কি আছে, শূন্য আছে, তাই না? তো আমি জানি যে শূন্যকে যতই গুণ আর ভাগ করো সে কখনো 1 হবেই না, তাই না? শূন্যকে কখনো 1 বানানো যায় না, কারণ শূন্যর সাথে যতই গুণ ভাগ করো শূন্যই পাওয়া যাবে। এটা তো জানার কথা সবাই, কারণ এটা হচ্ছে যোগের অবেদক। একে গুণের সাথে মানে সম্পর্ক হলো দা কুমড়া, একে কখনো মানে করা যাবে না, চেঞ্জ করা যাবে না গুণ ভাগ করে। তো এই দুটো এলিমেন্ট কি করা যাচ্ছে না, 1 বানানো সম্ভব হচ্ছে না। এখন একটা উপায় আছে, এখানে রো ইন্টারচেঞ্জের ব্যাপারটা আছে। আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করা যায়। রো ইন্টারচেঞ্জ মানে হচ্ছে ফার্স্ট রোকে সেকেন্ড রোকে ফার্স্ট রো, কারণ আমাদের প্রথম ইকুয়েশনকে সেকেন্ড ইকুয়েশন হিসেবে আমি লিখতে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? আমার আছে x + y = 5, আরেকটা আছে 2x + 5y = 9। তো আমি যদি এটাকে সিরিয়াল ব্রেক করে এরকম প্রথমটা লিখি 2x + 5y = 9, আর সেকেন্ডে লিখেছি x + y = 5, কোনো সমস্যা তো নাই, সমস্যা নাই, কারণ দুইটা ইকুয়েশন আমি লোড করে লিখতেই পারি। তো যেহেতু এটা ইকুয়েশনেরই একটা ধাপ, তাহলে আমরা চাইলে ম্যাট্রিক্সের যেহেতু মানের ব্যাপার নাই, আরেকটা জিনিস জানতে হবে, ম্যাট্রিক্সের কিন্তু মান নির্ণয় করা যায় না। আর ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, সেটা আমরা শিখবো সামনে লেসন 5 থেকে। তো তখন আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এর কিন্তু পার্থক্য আছে। কারণ ম্যাট্রিক্সের জন্য যে এটা ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের জন্য থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, আর ডিটারমিনেন্টের জন্য মড যে সাইনটা আছে ওইটা দেওয়া হয়। তো খেয়াল রাখবা যখন ম্যাথ করবা তখন অনেকেই দেখা যায় যে মড সাইন দিয়ে ম্যাট্রিক্সের ম্যাথ করে, কিন্তু এটা কিন্তু ভুল অনেক বড়, কারণ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। সো যেটা মান নির্ণয় করা যায় না আর যেটা মান নির্ণয় করা যায়, সে দুইটাকে যদি তুমি মিলাইয়া ফেলো তাহলে তো আর সেটা হয় না, তাই না? সেটা অনেক বড় ভুল। তো খেয়াল রাখবা ম্যাট্রিক্সকে আমরা দুই ধরনের চিহ্ন দিয়ে লিখতে পারি বা বন্ধনী দিতে পারি, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। ম্যাট্রিক্সে দেখবা তোমরা কম্পিউটারে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দিয়েও সাধারণত আমরা হাতে কলমে করলে থার্ড ব্র্যাকেটই দিই, কম্পিউটারে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া হয়। আর দেখবা যে একটা মড চিহ্ন আছে, মডুলাস চিহ্ন যেটা আছে সেটা দিয়ে ডিটারমিনেন্ট লেখা হয়। ওকে, যাই হোক, তো আমার প্রথম কাজ হবে, যেহেতু দেখা যাচ্ছে যে এই দুটো এলিমেন্ট এন্ট্রি 0 আছে, এরপরে নিচের যে এন্ট্রিগুলো আছে এই বরাবর আমার খেয়াল করতে হবে, এই বরাবর নিচের এন্ট্রিগুলো কি সবগুলো 0 না কোনোখানে আমার অন্য কোনো এলিমেন্ট আছে যেটাকে 1 বানানো যায়। খেয়াল করে দেখো সেকেন্ড রোতে কি আছে, প্রথম এলিমেন্টটা 2 আছে, তাহলে আমি এই রোটাকে যদি ইন্টারচেঞ্জ করে ফার্স্টে নিয়ে যাই আর ফার্স্ট রোকে যদি সেকেন্ড রোতে নিয়ে আসি, তাহলে তো আমার 2 কে আমরা 1 বানাইতে পারবো, তাহলে আমাদের সুবিধা হচ্ছে, ফার্স্ট এলিমেন্টটাকে 1 বানানো যাচ্ছে। সো যেহেতু রো ইন্টারচেঞ্জ করলে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্যা নাই, করে নিই আমরা রো ইন্টারচেঞ্জ করি। এই দেখো রো ইন্টারচেঞ্জ করে নিলাম, the first and the second row in the preceding matrix were interchanged। এই যে দেখো সেকেন্ড রো ফার্স্ট রো হয়ে গেছে, ফার্স্ট রো সেকেন্ড রো হয়ে গেছে, করা যাবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও করা যাবে, বাট সেক্ষেত্রে একটু মাইনাস দিতে হবে, একটা মাইনাস বাহিরে দিতে হবে একবার রো ইন্টারচেঞ্জ করলে, সেটা আমরা সামনে দেখবো, এখন আমরা ওটা নিয়ে আলোচনা করতেছি না। তো পেয়ে গেলাম ফার্স্ট এলিমেন্টটা, এবার কি আছে 2 আছে। আমি জানি যে ফার্স্ট এলিমেন্ট যদি 1 বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, গুণ অথবা ভাগ করতে হবে, যেহেতু 2 আছে। এটাকে যদি 1 বানাইতে হয় 2 দ্বারা ভাগ করবা, না হয় হাফ দ্বারা গুণ করবা, একটা করো, করলেই 1 হয়ে যাবে। এই যে 1 হয়ে গেছে, হাফ দ্বারা মাল্টিপ্লাই করছে, ওকে 1 পাইছি। এরপরে নিচে 0 বানাইতে হবে, অলরেডি একটা 0 আছে, আর এই 2 কে 0 বানাইতে হবে। তো কি করতে হবে, এই ফার্স্টকে -2 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে, -2 টাইমস দ্য ফার্স্ট রো, the preceding matrix was added the third row।
থার্ড রোর ফার্স্ট রোকে -2 দ্বারা গুণ করে থার্ড রো এর সাথে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলেই কি হয়ে যাবে, থার্ড রোর এখানে 0 হয়ে যাবে। এই দেখো 0 হয়ে গেছে। ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে 0 বানাইছি। এবার চলে যাব কি সেকেন্ড রোতে চলে যাব, এবং যখন সেকেন্ড লিডিং ওয়ানে যাব বা সেকেন্ড রোতে যাব তখন আমি বলেছি যে অবশ হয়ে যাবে একটা অংশ, এই সহ এইটুকু অংশ অবশ আমার। এবার কনসিডারেশনে নিব না। এইখানে এবার ফার্স্ট এলিমেন্টটা কি আছে, এন্ট্রি আছে 0 আছে, তাই না? তো এই 0 আছে। এবার আমি বলেছি যে আমি 0 কে কখনো 1 বানাইতে পারবো না। তো খেয়াল করতে হবে এর নিচে কোনো এলিমেন্ট 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা আছে কিনা। তো দেখো এই বরাবর যেটা আছে নিচেরটাও কি আছে, 0 আছে। তাহলে রো ইন্টারচেঞ্জ করে তো আমার কোনো সুবিধা এখানে হইতেছে না। যেমন মনে করো কেউ বলতে পারে যে থার্ড রোকে সেকেন্ড রো, সেকেন্ড রোকে থার্ড রো করি, করলে তো যদি এখানে 0 ব্যতীত যদি এখানে এই 5টা যদি এখানে থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা সেকেন্ড রো আর থার্ড রো ইন্টারচেঞ্জ করে নিতাম, কারণ 0 আছে, 0 হলে তো সেটা 1 বাড়ানো যাবে না, ইন্টারচেঞ্জ করলে আমার সুবিধা হবে। ওকে, যেহেতু আমাদের ইন্টারচেঞ্জ করলেও কোনো সুবিধা হচ্ছে না, তাহলে মনে করতে হবে সেকেন্ড রো এর ক্ষেত্রে এই ঘরটা এই মানে আমার আর কোনো কাজ করা যাচ্ছে না, এটাও একটা মানে মানে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। এরপরে -2 আছে, -2 কে আমরা 1 বানাইতে পারবো। তো -2 কে 1 বানাইতে হলে কি করতে হবে, হয় -1/2 দ্বারা গুণ করতে হবে অথবা -2 দ্বারা ভাগ করে দিতে হবে, যেটা ইচ্ছা করো। করলে এখানে 1 চলে গেছে, এই যে -1/2 দ্বারা গুণ করছে, তো 1 হয়ে গেছে। 1 এর নিচে 5 আছে, জানি আমরা 5 কে 0 বানাবো। 0 বানাতে এটাকে -5 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে। এই যে -5 দ্বারা গুণ করছে, যোগ করে দিলে এখানে নিচে 0 চলে আসছে। তো ফার্স্ট লিডিং 1 নিচে 0, সেকেন্ড লিডিং 1 এখানে পাইলাম, তার নিচে 0 পাইলাম। ওকে, পাইলাম হইলো। এবার সেকেন্ড রো এর কাজ শেষ। এবার থার্ড রোতে চলে যাব আমরা। থার্ড রোতে চলে গেলে খেয়াল করে দেখো থার্ড রো এর প্রথম 4টা এলিমেন্টে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, যদি 0 হয়ে যায় ও 4টা আমার বাদ, তো 4টাতে তো 1 বানাইতে পারবো না। আর আমাদের যে ইন্টারচেঞ্জ করব তারও তো উপায় নাই, কারণ অবশ হয়ে গেছে। সেকেন্ড রো অবশ, ফার্স্ট রো অবশ হয়ে গেছে, সো এদের ইন্টারচেঞ্জেরও অপশন নাই। তো হাফ আছে, এই হাফকে আমরা 1 বানাবো। হাফকে 1 বানানো যাবে, 2 দ্বারা গুণ করতে হবে। করো 2 দ্বারা গুণ, এই যে হাফ আছে, এই হাফকে 2 দ্বারা গুণ করলে 1 হয়ে চলে আসছে, হয়ে গেল। তো ফার্স্ট লিডিং 1 নিচে 0, সেকেন্ড লিডিং 1 নিচে 0, থার্ড লিডিং 1 এর নিচে তো কিছু নাই। তো এই পর্যন্ত এটা কিন্তু আমরা আগের ক্লাস বা এই যে আজকের লেসনের আগের ক্লাসটা এটাকে দেখাইছি, এটাকে আমরা বলেছি ইসিলন ফর্ম। এবার বলেছি যে রিডিউস টু ইসিলন ফর্মে করতে হবে, ম্যাথটাই ছিল রিডিউস টু ইসিলন ফর্মে করো। তো আমি বলেছি লিডিং 1 এর উপরে এখন 0 বানাইতে হবে। তো লিডিং 1 এর উপরে যখন 0 বানাইতে হবে তখন আমার একটা জিনিস কনসিডারেশনে করতে হবে। আমরা যেমন লিডিং 1 ফার্স্ট লিডিং 1 তার নিচে 0 বানাইছি। এবার খেয়াল করতে হবে যখন উপরে 0 বানাবো তখন লাস্ট যে লিডিং 1 পাইছি তার উপরে আগে 0 বানাইতে হবে, মানে উল্টা দিক দিয়ে আসতে হবে। যেমন এইটা দিয়ে কি করছি, আস্তে 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 এই দিকে গেছি। এবার লাস্ট লিডিং 1 কোথায় আছে, আমার এইখানে। এবার আস্তে 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 ওই উপরের দিকে যাব, লাস্ট লিডিং 1 এইখানে আসছে। এর উপরে দুটো এলিমেন্টকে আগে 0 বানাইতে হবে। এই উপরে দুটো এলিমেন্টকে আগে 0 বানানোর পদ্ধতি ওই একই রকম। এইখানে যেহেতু 1 আছে, এই উপরে দুটো এলিমেন্টকে যেহেতু 0 বানাইতে হবে, যেহেতু -7/2 আছে, তাহলে এই থার্ড রোকে 7/2 দ্বারা গুণ করে যোগ করে দিলে এখানে 0 চলে আসবে। এখানে 6 আছে, এখানে 1 আছে, তাহলে এই রোকে -6 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে এটার সাথে। এই যে এই কাজটা করা হয়েছে পরবর্তীতে, দেখো এই যে -7/2 the third row to the preceding matrix was added to the second row, করলে এখানে 0 চলে আসছে। আবার 6 এর জন্য সেম, -6 times the third row was added to the first row। তো থার্ড লিডিং 1 তার নিচে উপরের এলিমেন্ট গুলোকে কি করলাম, প্রথমে 0 বানাইলাম, লাস্ট যে লিডিং 1 পাইছি তার উপরের এলিমেন্টকে আগে 0 বানাইছি। এরপরে যাব কি, এরপর যাব এদিকে, এখানে এই লিডিং 1 আছে, তার উপরে আছে কি -5, এটাকে 0 বানাইতে হবে। এবার তাহলে কি করতে হবে, এখানে 5 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে, তাহলে এখানে 0 চলে আসবে। 5 times the second row was added to the ফার্স্ট রো, করলে এখানে 0 চলে আসছে। এরপর লিডিং 1 এর উপরে তো আর কিছু নাই। সো দেখো লিডিং 1 এর নিচে 0, লিডিং 1 এর নিচে 0, উপরে 0, লিডিং 1 এর উপরে 0 চলে আসছে। এই ফর্মটা কি বলতেছি আমরা, the last matrix is in the reduced row echelon form। ক্লিয়ার কিনা ব্যাপারটা? স্যার ম্যাথ তো অনেক কঠিন স্যার এগুলা। না, কঠিন কেন হবে, প্র্যাকটিস তো করতে হবে। তোমার কোনো কাজই তো এখানে করা হয় না। আমি আগের যেটা কাজটা করছি সেই কাজটাই তো এখানেও করতেছি, যে লিডিং 1 এর নিচে আর উপরে 0 বানানো। আমি তো এছাড়া কোনো কাজ করতেছি না, জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে যে লিডিং 1 এর নিচে প্রথমে 0, তারপর লিডিং 1 এর উপরে 0, এছাড়া তো আর কোনো কাজই তুমি করো নাই, তাই না?
আর এটা হাতে কলমের ভিডিও আমি দিয়ে দিয়েছি, এখানে আমি হাতে কলমে করে দিয়েছি, কারণ এগুলো হাতে কলমে করার ব্যাপার আছে, করলে আরো ইজি হয়ে যাবে। তোমরা ভিডিওটা যদি দেখে থাকো তাহলে ক্লিয়ার হবা, যদি কেউ ভিডিও না দেখে ক্লাস, আমি সেজন্যই আগে ভিডিওটা দিয়ে দিয়েছি যে তোমরা যেন ভয় না পাও। এখন যদি কেউ সেটা না দেখে আসো তাহলে একটু তার কাছে কঠিন লাগবে। এখন আমি স্যার বুঝিয়ে এগুলো কি দিলাম। মিলাদ ভাইয়ের কাছে দিয়েছেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। ভিডিও গুলো কি স্যার মিলাদ ভাইয়ের কাছে দিয়েছেন স্যার? এটা তো তোমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানেই তো আমি দিয়ে দিয়েছি, মেসেঞ্জারের যে গ্রুপ, সেখানে দেখো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেসন 3 নিয়ে আগে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, আর এটাই তো লেসন 3। ওকে, এটা ছিল আমাদের রিডিউস টু ইসলাম ফান্ড। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, আগে আচ্ছা, এই ভিডিওগুলো পর্যন্ত। দেখি স্যার। আচ্ছা, এই ভিডিও এটা দেখো, এরপরে যে এক্সাম্পলটা আছে গাউস জর্দান এলিমিনেশনের, এই এক্সাম্পলটা তোমরা নেক্সট ক্লাসে দেখে আসবে, মানে আমি যে ভিডিওটা দেখে আসছি সেটা অবশ্যই দেখে আসবে। ওকে, এটাও করে দেওয়া আছে, এই যে বড় ম্যাপটা দেওয়া ঠিক আছে স্যার। জি স্যার। সেটাতে আমি করে দেখবা সবাই। ওকে, সবাই আইডি দাও। আর নেক্সট ক্লাসে অবশ্যই সবাই কিন্তু লেসন 3 এই যে ভিডিওটা দিচ্ছি প্লাস আমি হাতে কলমে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেখে তারপর আসবে। কেউ যদি সেদিন না দেখে আসো তাহলে যদি সে না বুঝো তাহলে কিন্তু সামনের লেসনে সে আর বুঝবে না। সো এটা তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা এটা সবাই দেখে আসবে, তোমাদের জি স্যার। বেটার হবে বুঝতে। জিনিসটা অনেক বড় লাগতেছে কিন্তু জিনিসটা অনেক সহজ যদি তুমি দেখে আসো। জি স্যার, অবশ্যই দেখে আসবো। ওকে, সবাই ভালো থাকো, আজকে ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।